প্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রেজেন্স ফার্স্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে মাদকাসক্তির চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জান্নাতুল ফেরদৌস, চিকিৎসা মনোবিজ্ঞানী, প্রত্যয় মেডিকেল ক্লিনিক। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা বিষয় ঠিক করেছি মাদকাসক্তি, এর চিকিৎসা এবং এর নানা দিক নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমি আপনার কাছে যেটি জানতে চাই যে যখন একজন পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়বেন, এটি কিন্তু আসলে এরকম না যে আমার জ্বর আসছে বা কোনো একটি ডেফিনেট সাইন সিমটম কিন্তু থাকছে না। তাহলে তার পরিবারের বাকিরা কিভাবে বুঝতে পারবেন যে হয়তো ওনার কোনো সমস্যা হচ্ছে, বা এই চিন্তাটাও মাথায় আনা অনেকের জন্যই কষ্টকর যে আমার পরিবারের বা আমার ছেলে বা আমার মেয়ে সে মাদকাসক্ত। কিভাবে তারা বুঝবেন বা ধারণা করতে পারবেন যে হয়তো সে আসক্তির পথে পা বাড়িয়েছে? যখন একজন ব্যক্তি মাদক নিতে শুরু করে, প্রথম দিকেই যে আসলে তার আচরণে ওইরকম পরিবর্তন দেখা যায় সেটা কিন্তু না। আর মাদকাসক্ত একজন ব্যক্তি মাদক নিচ্ছে কিনা সেটার সবচেয়ে বড় দেখে বোঝা যায় যখন তার আচরণে পরিবর্তন হয়। আচরণ পরিবর্তনগুলোতে যে জিনিসটা হয় যে তার ডেইলি ফাংশনিংটা হ্যাম্পার হয়। সে যদি স্টুডেন্ট হয়, দেখা যায় তার গ্রেড নিচে নামতে থাকে। সে যদি কোনো অফিসে কাজ করে থাকে, দেখা যায় সেখানে সে রেগুলার যেতে পারছে না। এটা দেখে বোঝা যায়। প্লাস একটা মানুষ যখন ড্রাগস নেয় তখন তার ডেইলি অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো থাকে, সেলফ কেয়ার থাকে, সেই জায়গাটাতেও পরিবর্তন দেখা যায়। ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। একটা মানুষ যে একটা রুটিন মেনটেন করে, এই রুটিনটা ভীষণভাবে ব্যাহত হয়। ওই পরিবর্তনটা দেখেই সাধারণত বোঝা যায় যে ব্যক্তি ড্রাগস নিচ্ছে কিনা। এছাড়াও আরও কিছু বিষয় থাকে, যেমন ব্যক্তির হেলথ খারাপ হয়ে যেতে পারে। তারপর টাকা পয়সার একটা ব্যাপার থাকে যে প্রচুর টাকা হয়তো খরচ করছে সে, কিন্তু ওটার আসলে কোথায় খরচ করছে, বা আরেকটা নিয়মের একটা পরিবর্তন আসে, ঠিকমতো হয়তো বাসায় ফিরছে না। যারা বাচ্চা তাদের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চা বলতে আমি অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরীদের কথাই বলবো, দেখা যায় ওই টাইমে তাদের ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যায়, স্কুলে যেতে চায় না, ঘুমিয়ে থাকে, প্রচুর বডি স্প্রে ইউজ করে। এরকম কিছু চেঞ্জ দেখে আমরা আসলে মনে করতে পারি যে হয়তো বা তার মাদক সংক্রান্ত কোনো অসুবিধা হয়েছে। এই যে যেটা আপনি বলছিলেন, যখন সে আসক্ত হলো শুরু থেকে কিন্তু এই সিমটমগুলো দেখা দেয় না, তাহলে দেখা যায় না। এই যে উনি একটু রেস্টলেস হয়ে যাচ্ছে, ওনার সব বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কতদিন পরের থেকে শুরু হয়? এটা আসলে ব্যক্তির উপরে নির্ভর করে। ব্যক্তির সাধারণত আমরা বলি যে দুইটা কারণে একটা মানুষ মাদকাসক্ত হয়। একটা হচ্ছে পরিবেশগত, আর একটা হচ্ছে জিনগত। জিনগত বলতে যদি ফ্যামিলিতে ড্রাগ হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে ব্যক্তির একটা ভালনারেবিলিটি থাকে। আর পরিবেশগত বলতে ফ্রেন্ড সার্কেল হয়তো ড্রাগ অ্যাডিক্টেড, বা ড্রাগের অ্যাভেলেবিলিটি অনেক বেশি তার, এইরকম, অথবা হয়তোবা তার ফ্যামিলিতে এমন কোনো ইস্যুজ আছে যেটাতে হয়তোবা মাদককে আরও প্রমোট করে তার বিহেভিয়ারটাকে। এইরকম কিছু বিষয় মাদকটাকে করতে পারে। আরেকটা বিষয় যেটা প্রথম দিকে অনেক ক্ষেত্রে বোঝা না গেলেও কিছুদিন পর অ্যাটলিস্ট এটা হয়, বোঝা যায়, কারণ আচরণে তো একটা পরিবর্তন আসে, সেখান থেকে বুঝতে পারবে। পরিবারের যারা সদস্য আছেন, বাবা মা বা কারোর ক্ষেত্রে হয়তো কারোর ওয়াইফ, বা তো এরকম করে যারা পরিবারের, তারা যখন বুঝতে পারবেন যে হ্যাঁ হয়তো তার কিছু সমস্যা হচ্ছে, তারা তখনও শিওর না যে এটা কি মাদক রিলেটেড কিছু কিনা, তখন তারা কোথায় যাবেন বা কি করবেন? প্রথম দিকেই তো তারা আসলে মাদক সংক্রান্ত প্রবলেম কিনা এটা তো বুঝতে পারবেন না। যেটা তারা করতে পারে, সাইকিয়াট্রিস্ট, বা এখন তো আসলে কাউন্সেলিং সেবাটা বা সাইকোলজিস্টও এখন আসলে পাওয়া যায়, বা একটু খুঁজলেই মানুষ এভেল করতে পারে। সেখানে গিয়ে তারা এই প্রবলেমগুলো শেয়ার করতে পারে। এবং রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে যেটা থাকে, ডোপ টেস্টের কিছু ব্যবস্থা থাকে, ওটা অনেক মেডিকেলেও থাকে, ডোপ টেস্টের কিছু ব্যবস্থা থাকে, সেটাও তারা টেস্ট করিয়ে নিয়ে বুঝতে পারে। তবে আচরণের পরিবর্তনটাই হচ্ছে মেইন। অনেক সময় দেখা যায় যে ডোপ টেস্টে পজিটিভ আসে না, তখন পেশেন্ট চ্যালেঞ্জ করে যে আমার তো কিছু আসে নাই, তাহলে আমাকে কেন ভর্তি করেছেন। সেক্ষেত্রে তার বিহেভিয়ার চেঞ্জটাই হচ্ছে আসলে মূল ইন্ডিকেশনটা দেয় যে সে আসলে ড্রাগস নিচ্ছে কিনা। যখন এরকম বোঝা গেল যে সে হয়তো ড্রাগস নিচ্ছে, তখন তাকে কি আমরা হসপিটালের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করে ফেলি কিনা, বা তখন আমরা কি করি? আসলে জেনারেল হসপিটালগুলোতে ড্রাগ অ্যাডিকশনের, বা যেহেতু আসলে এটার জন্য একটু অন্যরকম ব্যবস্থা দরকার হয়, সেক্ষেত্রে আসলে রিহ্যাবিলিটেশনগুলো বা যারা আসলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র যেগুলো আছে, তারাই আসলে এই জিনিসটা করতে পারে আর কি। আর তারপরে আমরা যখন ওনাকে নিয়ে গেলাম, যেখানে ওনার মাদকাসক্তর যে ট্রিটমেন্ট অপশন আছে, আমরা যখন নিয়ে গেলাম তাকে চিকিৎসা দিতে, তখন আসলে কীভাবে চিকিৎসা দেওয়া হয়? এটি কিন্তু সবথেকে বড় প্রশ্ন সবার মনে, যে কেউ ভাবে যে সেখানে হয়তো অনেক মারধর করা হয়, এরকম ধারণা কারো কারো থাকে। কেউ ভাবে যে হয়তো বেঁধে রাখা হয়। এই ব্যাপারটা নিয়ে ট্রিটমেন্ট বা চিকিৎসা আমরা কিভাবে দিয়ে থাকি সেটা যদি একটু বলতেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে কয়েকটা ধাপ আছে।
প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে আসলে ব্যক্তির মাদক নেওয়ার উপরে ডিপেন্ড করে বা তার মাদকের চরিত্র বা কী ধরনের ড্রাগস সে নিচ্ছে এবং ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করে যে ওই ব্যক্তিকে কি হসপিটালে ভর্তি করতে হবে নাকি বাসাতে রেখেই সম্ভব। দেন তারপরে যেটা করা হয়, আমার এরকম কিছু একটা কেস আছে যেটা আসলে বাসায় থেকেই ট্রিটমেন্ট নিয়েছে এবং সুস্থ আছে। আর অনেক সময় আসলে যেটা হয়, যেহেতু আসলে মাদক নিলে যেটা আমরা বলি যে এটা ড্রাগ অ্যাডিকশন একটা ব্রেন ডিজিজ, এবং ব্রেন ডিজিজ যখন হয় অবভিয়াসলি তখন ব্যক্তি প্রপার ডিসিশনটা নিতে পারে না, এবং ব্রেন ডিজিজের কারণে যেই পরিবর্তনগুলো তার মধ্যে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা ব্যক্তির কন্ট্রোল ওভার বিহেভিয়ার, যেটা এটা নষ্ট হয়ে যায়। এবং ড্রাগ অ্যাডিকশনের যে ডেফিনেশন সেখানে বলা হয়েছে যে আমরা তখনই বলবো অ্যাডিক্টেড যখন একটা পার্সন নিজে বুঝে যে এটা তার জন্য ক্ষতিকর, সেটা স্টপ করতে চায় কিন্তু করতে পারে না, তখনই কিন্তু আমরা বলছি সে অ্যাডিকশনে চলে গেছে। তার আগ পর্যন্ত তাকে আমরা বলছি এটা অ্যাবিউজ পর্যায়ে আছে। তো যেহেতু সে নিজেকে স্টপ করতে পারে না, তখন আসলে তার জন্য স্পেশাল ওইরকম কিছু ব্যবস্থা নিতেই হয়। তবে অবশ্যই সেটা আসলে ফিজিক্যাল অ্যাবিউজ না, কোনো রকম কোনো মানে ভার্বাল অ্যাবিউজ না, ওইভাবে করে না। প্রথম 7 দিন বা 15 দিন একটা পেশেন্টের যেটা হয় মাদক প্রত্যাহারজনিত যে অসুবিধাগুলো সেগুলো হয়, ওই টাইমটায় যেটা হয় যে একদম ফিজিশিয়ানের আন্ডারে তার সিমটমিক ম্যানেজমেন্ট দেওয়া হয়, যে তার হয়তো অনেক মাথা ব্যথা বা অন্যান্য কনস্টিপেশন যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো করা হয়। তো দেখা যায় যে 15 ডেজের মধ্যে ব্যক্তি মোটামুটি রিকভার করে ফেলে তার ফিজিক্যাল উইথড্রলটা। আর সাইকোলজিক্যাল কিছু সমস্যা হয়, সেটা সবার ক্ষেত্রে হয় না। এটা তার কত লম্বা সময় ধরে সে ড্রাগস নিয়েছে, কী ধরনের ড্রাগস নিয়েছে, সে হয়তো মাল্টিপল ড্রাগস নিয়েছে, সেটার উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় ব্যক্তি আগে থেকেই কিছু মানসিক প্রবলেমে ভোগে, যেমন এংজাইটি, ডিপ্রেশন, অথবা অন্যান্য সিজোফ্রেনিয়া। যেমন একটা গবেষণায় এসছে যে যাদের সিজোফ্রেনিয়া তাদের মধ্যে 50% পর্যন্ত ড্রাগ নিতে পারে। তো এরকম কিছু বিষয় আসলে ওইভাবে অ্যাসেস করে একটা প্রত্যেকটা ব্যক্তির জন্যই আলাদা ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্ল্যান করা হয়। আর একটা বিষয় যেটা হচ্ছে যে মাদকের যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা যে পদ্ধতি, এটা একটু লম্বা। কারণ হচ্ছে আফটার 15 ডেজ অথবা 7 ডেজ ব্যক্তির বডি থেকে ওই যে মাদকের যে উইথড্রলগুলো সেগুলো কেটে যায়, কিন্তু তার অন্যান্য যে বিষয়গুলো থাকে, তার যে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, বা এটা তো আসলে একটা মেনটেন করার মতো বিষয়। ড্রাগ অ্যাডিকশনটা এটা কিউরেবল না, এটা ম্যানেজেবল। তো ম্যানেজ করার জন্যও কিন্তু তাকে আসলে মোটিভেটেড হতে হয়। তো সেই জায়গাটাতে তখনই হচ্ছে কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং এর সাথে যদি হয় তার অন্যান্য সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ প্রবলেম থাকে, তখন সেখানে তার মেডিকেশন দরকার হয়। তো এগুলোর উপর ডিপেন্ড করে যে ব্যক্তির ট্রিটমেন্ট ডিউরেশনটা কত লম্বা হবে। তবে বলা হয় যে সিভিয়ার ড্রাগ অ্যাডিক্টেড যারা, তাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট ন্যূনতম তাকে 3 মাস কোনো প্রফেশনাল সাপোর্টে থাকার জন্য। এবং সেখানে আমরা এই যে ওষুধপত্র দিচ্ছি, একদম প্রথমে তাকে যে উইথড্রয়াল সিনড্রোম সেগুলো যাতে কম হয় তার কারণে আমরা সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, এবং তারপরে যখন এই সিমটমগুলো কমে যাবে তখন কি তার আর মেডিকেশন সেরকম দরকার থাকবে না? কিন্তু মেন্টাল হেলথ প্রবলেম যদি থাকে তাহলে দরকার হয়। অন্যান্য যেহেতু একটা মানুষ যখন ড্রাগস নেয় তখন তার একদমই ওইভাবে করে নিজের যে যত্ন নেওয়াটা এগুলো একদমই থাকে না। সো বিভিন্ন রকম ফিজিক্যাল প্রবলেমও থাকতে পারে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আনওয়ান্টেড প্রেগন্যান্সি আসে, বা আরও অন্যান্য বিভিন্ন রকম সেক্সুয়াল ডিজিজ থাকে, তো সেগুলোরও আসলে ট্রিটমেন্ট দরকার হয়। সেগুলোর ট্রিটমেন্ট দিতে হয়। এবং তারপরে সবথেকে বড় দরকার হচ্ছে কাউন্সেলিং দরকার হয়। এবং কাউন্সেলিংয়ে সাধারণত যেটা করা হয় তার ফ্যামিলিকে ইনভলভ করা হয়। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং, এবং আরেকটা বিষয় যেটা থাকে গ্রুপ কাউন্সেলিং, যে গ্রুপে বসে সেম প্রবলেমের কিছু মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়, এবং ওই গ্রুপে গিয়ে তারা শেয়ার করে। সেখানে যেটা হয় যে ওখানে গিয়ে পার্সনটা অ্যাটলিস্ট এটা বোঝে এই প্রবলেম তার একার না। কারণ হচ্ছে যখন সে ড্রাগ ছেড়ে দিল তখন কিন্তু তার ব্রেইন ঠিক মতো কাজ করছে, অনেক কিছু রিয়েলাইজেশন আসে যেটা তাকে ভীষণ রকম গিল্ট ফিলিংসে ফেলে দিতে পারে, ভীষণ রকম ডিপ্রেশনে ফেলে দিতে পারে। তখন যেটা হয় যে গ্রুপ তাকে খুব হেল্প করে। তো এই কারণে গ্রুপ কাউন্সেলিংও খুব ইম্পর্টেন্ট পরবর্তী পর্যায়ে। আমরা এই মাদকাসক্তি নিয়ে আরও কথা বলবো, তবে আমাদের সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফেরত আসবো। দর্শক, আমরা খুব ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল মাদকাসক্তি চিকিৎসা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা চিকিৎসা নিয়ে কথা বলছিলাম। আমি এবার আপনার কাছে যে জানতে চাই যে একটি ইফেক্টিভ ট্রিটমেন্ট মেনটেন বা পুরো একটি ইফেক্টিভ ট্রিটমেন্ট হতে গেলে তার মধ্যে কি কি থাকতেই হবে?
একটি ইফেক্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত যেটা হয় প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট প্ল্যান করতে হয় এবং একটি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান করতে হয় যেখানে তার পারিপার্শ্বিক যে প্রবলেমগুলো সেগুলোও যাতে ইন্ট্রোডিউস করা হয়, কারণ হচ্ছে শুধুমাত্র ড্রাগ অ্যাডিকশন নিয়েই হচ্ছে কাজ করা হলো বাট তার অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করা হলো না বা ওই প্রবলেমগুলো সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাহলে ওই ব্যক্তিকে যখন আমরা পুরনো সিচুয়েশন আবার বা পুরনো পরিবেশে সে আবার ব্যাক করবে, যেহেতু এটা রিল্যাপসিং ডিজিজ এই প্রবলেমটা আবার রিল্যাপস হতে পারে। তো আমরা রিল্যাপস রেট কমানোর জন্য যেটা করি যে একটি ব্যক্তির সাইকোসোশ্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোও সলভ করার চেষ্টা করা হয় যাতে ব্যক্তি ফ্যামিলি, ওয়ার্কপ্লেস এবং তার ডেইলি লাইফে যাতে ফাংশনিং হতে পারে এবং সোসাইটিতেও যাতে তার যে ফাংশনের যে জায়গাটা সেটা যেন থাকে। আর এটা করতে গেলে যেটা আমি এর আগেও বলেছি যে লম্বা সময় দরকার। অনেক ক্ষেত্রেই আসলে এই লম্বা সময়ের জন্য বা ফ্যামিলি এবং পেশেন্টের মোটিভেশনের জন্য সেই জায়গাটাতে পৌঁছানো একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তার মানে আমাদের একটি বড় মানে পুরোটা প্ল্যান করে তারপরে তার চিকিৎসাটা চিন্তা করতে হবে যে কিভাবে তাকে আমরা ট্রিট করব। এই যে অনেক লম্বা একটি প্ল্যানিং লাগে, অনেক সময় লাগে এবং অনেকগুলো ধাপ আপনাদেরকে পার হতে হয় চিকিৎসাটা দেওয়ার জন্য। তো কি ধরনের প্রতিবন্ধকতা আপনারা ফেস করেন যে সবাই যে আসলে খুব আগ্রহ নিয়ে আসবে এবং সেটা ফলো আপে রেগুলার থাকবে এরকম হয়তো হয় না। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনারা কি ধরনের প্রবলেম ফেস করেন? প্রথমত হচ্ছে সোশ্যাল স্টিগমা। শুধু সোসাইটির যে স্টিগমা থাকে সেটা না, অনেক ক্ষেত্রে ফ্যামিলিও যে আসলে খুব কমফোর্ট ফিল করে ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটাও না। ছোট্ট একটা কেসের কথা বলি। আমার একজন পেশেন্ট ছিল যে 3 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর বাসায় ফেরত যায় এবং 3 মাস পরে যখন তাকে ফলো আপের জন্য আসতে বলা হলো, তো সে যখন ফলো আপে আসলো তার মা তখন বলল যে আমি আসলে গাড়িটা একটু দূরে পার্ক করেছি এবং আমি আমার মেয়েকে বলেছি তোমাকে এখানে নিয়ে আসতে আমার লজ্জা লাগে। একটা অ্যাডিকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু লম্বা সময় ডিজার্ভ করে, যে লম্বা সময় হলে, লম্বা সময় ফলো আপে থাকলে পেশেন্ট তার অ্যাবস্টিনেন্স যেটা সেটা মেনটেন করতে পারে। সেখানে যদি আসলে ফ্যামিলি যদি সাপোর্টিভ না হয় সেটা পেশেন্টের জন্য কিন্তু খুব কঠিন হয়ে যায় করা, কারণ যেহেতু সে আসলে তার মানসিক যে স্থিরতা ওটা একজন নন অ্যাডিক্ট পার্সনের মতো না, সেক্ষেত্রে যদি ফ্যামিলি যদি এগিয়ে না আসে সেক্ষেত্রে সমস্যা হয়। আর সোসাইটির ক্ষেত্রে যেটা হয় অনেক সময় গার্জিয়ানরা এসেই বলে যে আচ্ছা আমার ছেলে বা মেয়ে যে রিহ্যাবে ছিল এটা শুনলে তো ওর ভালো কোথাও জব হবে না, ওর বিয়ে হবে না, বা যদি শুনে যে আচ্ছা ও রিহ্যাবে এসছে তাহলে ওর চাকরি চলে যাবে। বাট অন্যান্য ফিজিক্যাল ডিজিজের ক্ষেত্রে সম্ভবত আমরা এই প্রবলেমটা ফেস করি না যে সে লম্বা সময় ধরে ট্রিটমেন্টে যাচ্ছে তার চাকরি চলে যাবে। বাট আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো আমাদের শুনতে হয়। তখন যেটা হয় যে আমরাও অনেক সময় আসলে পড়ে যাই যে আসলে কোন জায়গাটা অ্যাড্রেস করব। কিন্তু আসলে ড্রাগ নিয়ে তো একটা মানুষ কখনোই সুস্থ জীবনযাপন বা সুস্থভাবে তার কাজকর্ম করা তার পক্ষে সম্ভব হয় না। আর এইটা থাকে। আর একটা বিষয় যেটা অর্থনৈতিক একটা থাকে যে যেহেতু লম্বা সময় ট্রিটমেন্ট দিতে গেলে অর্থও একটা ব্যাপার, কারণ ওইভাবে করে আসলে গভর্নমেন্ট সাপোর্ট আছে খুব বেশি, প্রয়োজনের তুলনায় সেটা খুব কম। তো যখন তাকে ট্রিটমেন্ট নিতে হবে সেখানে অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, সেটা অনেক সময় একটা প্রতিবন্ধকতা তৈরি করে। যে কথাটা আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় মাদকাসক্তদের ক্ষেত্রে তাদের চাকরি বা জবের ক্ষেত্রে সমস্যা হয়, অনেকে হয়তো বিয়ের ব্যাপারেও পিছিয়ে যান, তারা হয়তো রাজি হন না। এই ক্ষেত্রে এদের এই যে ধারণাটা এটার সত্যতা কতটুকু, মানে ওনার যে কর্মদক্ষতা সেটি কতখানি কমে আসে আসক্ত হয়ে যাওয়ার পরে? আসক্ত হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে আসক্ত হলে একটা মানুষের এটা তো ব্রেন ডিজিজ, ব্রেনের স্ট্রাকচারে চেঞ্জ আছে এবং স্ট্রাকচারে চেঞ্জ আনার ফলে যেটা হয় তার অ্যাক্টিভিটিতে চেঞ্জ আসে। তো স্ট্রাকচারে চেঞ্জ আনার ফলে সাধারণত একটা ব্যক্তির যেই জায়গাগুলোতে ইম্পেয়ারমেন্ট হয় সেটা হচ্ছে তার মেমোরি লস হয়, তার কনসেন্ট্রেশন কমে যায় এবং ক্রিটিক্যাল জাজমেন্টের যে জায়গাটা সেই জায়গাটা আগের মতো ওইভাবে কাজ করে না। তো একটা ব্যক্তির মধ্যে যখন কনসেন্ট্রেশন থাকবে না, তার মেমোরি ঠিকমতো কাজ করবে না এবং লার্নিং যে নতুন কিছু আমি শিখলাম সেই জায়গাটাও যখন ওইভাবে কাজ করে না, তখন সে আসলে তার কাজের ক্ষেত্রে দক্ষতাটা আসলে কমেই আসে। এই সমস্ত কারণেই কিন্তু যখন একটা মানুষ ড্রাগ এডিক্টেড হয়ে যায় সেটা যদি আসলে স্টুডেন্ট অবস্থায় হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা পড়াশোনা কমপ্লিট করতে পারে না। কিছুটা তাহলে ইফেক্ট পড়ছে। আর যেই ধরনের চিকিৎসা আমরা তাদেরকে দিচ্ছি বা যেই ওষুধপত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো দিয়ে কি আর কোনো সেগুলোরও কি কোনো খারাপ ইফেক্ট আছে কিনা, সেগুলোর কারণেও কি তাদের আমি বলবো যে কর্মদক্ষতা যেটা ছিল বা যে আপনি বলছিলেন তাদের মনে রাখার ক্ষমতা কমে যায়, এগুলো কি ওই ওষুধগুলোর কারণেও কম হয় কিনা? এটা খুব ভুল একটা ধারণা অনেক পেশেন্টের মধ্যে কাজ করে, তাদের ফ্যামিলির মধ্যে কাজ করে। যদি সাইকিয়াট্রিক মেডিসিন নেয় তাহলে হয়তো বা সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা তার কিছু প্রবলেম হবে। বাট যেটা হয় যে এটা গবেষণাতে আসছে, যদি
একজন মাদকাসক্ত ব্যক্তির রিহ্যাবিলিটেশনটা হলো, কিন্তু তার মেন্টাল হেলথ প্রবলেম যেটা ছিল সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট হলো না, তাহলে আসলে তার ক্ষেত্রে পরবর্তীতে পজিটিভ আউটকাম খুব কম আসে। তাহলে পুরো চিকিৎসাটাই পুরো শেষ করা চিকিৎসাটাই জরুরি। চলবে। মানসিক চিকিৎসার পাশাপাশি তার শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা, এবং যদি সেখানে মেডিসিন দরকার হয় সেটা অবশ্যই সেটাও চালাতে হবে। দিতে হবে। জি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন রোগী উনি হয়তো একদম পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরত গেলেন, কিছুদিন পরে বা 6 মাস 1 বছর পরে উনি আবারও আসক্ত হয়ে গেলেন এবং আবার আপনাদের কাছে ফেরত আসলেন। জি। সেক্ষেত্রে তখন ওনার চিকিৎসাটা কি হয়? তখন আমরা আগে ঠিক যে চিকিৎসা দিয়েছি জি। পরবর্তীতে কি সেই চিকিৎসাটাই দিই, নাকি আরো নতুন কোনো চিকিৎসা, নতুন কোনো ওষুধপত্র দরকার হয়? ঠিক সেটা না, ব্যাপারটা যেটা হয় যখন একটা ব্যক্তি আবার রিল্যাপস করে তার কিছু রিজন থাকে। এটা এমন না যে একদিনেই তার রিল্যাপস হয়ে গেল, রিল্যাপসটাও একটা প্রসেস, হয়তো বা কিছু প্রবলেমের ভেতর দিয়ে যায় বা কিছু বিষয় থাকে। তো আমরা যেটা করি যখন তাকে আবার ট্রিটমেন্টে নিয়ে আসে আগের মতোই চলে, বাট নতুন করে তার যে সাইকোলজিক্যাল যে জায়গাগুলো আছে বা তার এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আবার নতুন করে অ্যাড্রেস করা হয়, সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করা হয়। আর এটা যেহেতু রিল্যাপসিং ডিজিজ, রিল্যাপস হতে পারে এটাতে, সেই জায়গাটাতে আসলে ফ্যামিলি মেম্বারদেরকেও ড্রাগ অ্যাডিকশনটাকে একটা প্রবলেম হিসেবেই নেওয়া, একটা ডিজিজ হিসেবেই নেওয়া, এবং যেহেতু এটা ক্রনিক ডিজিজ তো এটা লম্বা সময় ধরে ট্রিটমেন্ট লাগবে। ক্রনিক ডিজিজ যেমন আমরা এটাকে ডায়াবেটিসের সাথে তুলনা করে থাকি। ডায়াবেটিস কি হয়, মাঝে মাঝে সুগার বেড়ে যায়, মাঝে মাঝে সুগার কমে যায়। এটাকেও যদি ওইভাবে করে নেওয়া হয় যে মাঝে মাঝে ব্যক্তির মোটিভেশন বাড়বে, মাঝে মাঝে একটু কমে যাবে, সেইভাবে যদি নেওয়া হয় তাহলে হয়তো বা এটা আসলে ওই ব্যক্তির জন্য খুব ভালো হয়। প্রিভেনশনের জন্য কি কি কিছু করা উচিত? একবার যিনি হয়তো সুস্থ হয়ে গেলেন, রিল্যাপস যাতে না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? সেক্ষেত্রে আসলে যেটা হয় যে আমরা ব্যক্তিকে তো কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসি। তো কাউন্সেলিংয়ে সাধারণত যেটা করা হয়, ব্যক্তিকে শেখানো হয় সে তার যে হাই রিস্কগুলো আছে সেগুলো সে আইডেন্টিফাই করবে, সে প্রবলেম সলভ করবে, এবং বিভিন্ন রকম স্ট্রেসের সাথে যাতে সে কোপ করতে পারে তার কোপিং স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম স্কিল শেখানো, বিভিন্ন রকম জীবন দক্ষতা শেখানো, যাতে সে তার যে প্রবলেমগুলো সেই জায়গাগুলোতে সে ফাংশনিং থাকতে পারে। এ কারণেই কিন্তু বলা হয় যে একটা ব্যক্তির ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরও যাতে লম্বা সময় সে তার যে সাপোর্ট গ্রুপ, তার কাউন্সেলিং, এগুলো যাতে সে অব্যাহত রাখে। এবং পরিবারের লোকদেরকে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? পরিবারের লোকজনকে যেটা আমরা বলে থাকি যে তাদের অতীত বিষয় নিয়ে যাতে কখনোই ব্যক্তিকে ওইভাবে খোঁটা দেওয়া না হয়, বা ব্যক্তি যেই বিষয়গুলোতে বেশি রিয়্যাক্ট করবে সেই বিষয়গুলো বা তাকে যাতে সন্দেহ করা না হয় সেই জিনিসগুলো নিয়ে যাতে পরিবার একটু সাবধানতা অবলম্বন করে, তাদেরকে এইভাবে করে আসলে আমরা বলে থাকি। আর একটা বিষয় যেটা আসলে অনেক সময় এইভাবে বলি যে একটা মানুষ যখন আসলে শারীরিকভাবে অসুস্থ হয় তখন কিন্তু তাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যে একটু ঠান্ডা কম খাওয়া, বা হয় না যে কিছু সেফটি মেনটেন করে চলা। একটা মানুষ যখন ড্রাগ অ্যাডিকশন হয় এটা তো আসলে একটা মানসিক সমস্যা, তো তখন আমরা ওইভাবে বলি যে ওর মনটাও তো নাজুক, ফ্যামিলি মেম্বাররা যেন ওইভাবে করে ওকে একটু প্রোটেকশন দেয়। আর ফ্যামিলি মেম্বারদেরও যদি আসলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে অফার করি, তারাও চাইলে কাউন্সেলিংয়ে আসতে পারে। আমাদের এই অনুষ্ঠানে এসে যে মাদকাসক্তির চিকিৎসা নিয়ে আমাদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মাদকাসক্তির চিকিৎসা নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।